হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। আসন্ন মাধ্যমিক পরীক্ষার সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের আরও একবার শুভেচ্ছা ও শুভকামনা জানাই। তোমাদের টেস্ট পরীক্ষা শেষ। পূর্ণ উদ্যমে পূর্ণ শক্তি নিয়ে সম্পূর্ণভাবে ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ আর মাত্র বাকি 73 দিন। এই 73 দিন কিন্তু দিন রাত এক করে ফেলতে হবে। পরিশ্রম করে যাও, সফলতা আসবেই আসবে, কোনো সমস্যা নেই। শুধু নিজের তরফ থেকে বেস্ট প্রিপারেশানটা দাও, বেস্ট পরিশ্রমটা দাও, অর্থাৎ এখানে যেন কোনো রকম কোনো খামতি না থাকে। দেখবে সফলতা তোমার হাতের মুঠোয়। তো চলো, আজকে আরও একটি এমসিকিউ টেস্ট নিয়ে হাজির হয়েছি। চলো, ফাইনাল রাউন্ড বলছি এই কারণে যেহেতু এটা আমাদের দৌড়ের শেষ পাক। ওকে, অবশ্যই সেই জন্য পূর্ণ উদ্যমে পূর্ণ শক্তি নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। আমি তোমাদের পাশে আছি, সাথে আছি, সব রকমভাবে তোমাদের তৈরি করব। তো চলো আজকের টেস্ট শুরু করি। প্রথম প্রশ্ন, সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর নাম। সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর নাম: অপশন এ জার্মেনিয়াম, অপশন বি সিলিকন, অপশন সি অ্যালুমিনিয়াম, অপশন ডি গ্রাফাইট। ঠিক একই রকমভাবে 15টি গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আগে থেকে করে নাও, তারপরে স্ক্রিনে তোমরা উত্তর মেলাবে, তারপর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কত আনসার করলে। এইভাবে প্র্যাকটিস, এখন যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস। এই 2 মাসে ইতিমধ্যে টেস্ট পেপার বেরিয়ে যাবে, কয়েকদিনের মধ্যেই টেস্ট পেপার বেরিয়ে যাবে। লট অফ প্র্যাকটিস দরকার। সঠিক উত্তর অপশন বি সিলিকন। সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর নাম অপশন বি সিলিকন। যেটা বলছিলাম, টেস্ট পেপার কিন্তু কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে। তো তখনই তোমাদের শুরু হবে আসল লেবার, আসল পরিশ্রম, এবং আমি তোমাদের সর্বোত্তভাবে সাহায্য করব। যতগুলো টেস্ট পেপার বেরোবে সমস্ত টেস্ট পেপারের সব রকমভাবে সাহায্য আমার কাছ থেকে পাবে। চলো সেকেন্ড কোয়েশ্চেন। 303 কেলভিন উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত? 303 কেলভিন উষ্ণতা সেলসিয়াস স্কেলে এর মান কত? অপশন এ 30 ডিগ্রি সেলসিয়াস, অপশন বি 17 ডিগ্রি সেলসিয়াস, অপশন সি 27 ডিগ্রি সেলসিয়াস, অপশন ডি 60 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের আমি সেলসিয়াস আর কেলভিনের সম্পর্ক বুঝিয়েছি, করে ফেলো। 1-2 সেকেন্ড লাগার কথা, তার বেশি নয়। ওকে, অনেক সময় দিচ্ছি সেই অনুযায়ী। অনেকেই করে ফেলেছো নিশ্চয়ই এতক্ষণ। সঠিক উত্তর অবশ্যই 30 ডিগ্রি সেলসিয়াস, কারণ আমরা জানি সেলসিয়াস স্কেলের সঙ্গে 273 যোগ করলে কেলভিন স্কেল পাওয়া যায়। 30-এর সাথে 273 যোগ করে দেখো 303 কেলভিন। ওকে, সেই জন্য অবশ্যই উত্তর হবে অপশন 2, অপশন এ, কোয়েশ্চেন নাম্বার 2। ওকে, 30 ডিগ্রি সেলসিয়াস। ক্যাপিটাল টি ইকুয়ালস টু স্মল টি প্লাস 273। যে কোনো সেলসিয়াস স্কেলের সঙ্গে 273 যোগ করবে, সেলসিয়াস কেলভিন স্কেলের মান পেয়ে যাবে। ওকে, চলো 3 নম্বর প্রশ্ন এক্ষুনি আমাদের সামনে আসবে। 1.2 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের এসটিপিতে আয়তন কত? অপশন এ 1.2 লিটার, অপশন বি 2.24 লিটার, অপশন সি 4.8 লিটার, অপশন ডি 4.4 লিটার। কার্বনের দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ইকুয়েশনটা আমি বলে দিই, C+O2 = CO2। এবার ভেবে নাও। সঠিক উত্তর অপশন বি 2.24 লিটার। বুঝিয়ে দিই, C+O2 = CO2। এখানে সি কত? 12। তাহলে 12 গ্রাম কার্বনের দহনে CO2 1 মোল, তাহলে 22.4 লিটার। তাহলে 1.2 গ্রামে তাহলে কত হবে? 22.4/10, 2.24 লিটার। ওকে, বোঝা গেল? এইরকম ছোট্ট ছোট্ট অঙ্ক কিন্তু তোমাদের থাকবে, তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে। খুব সহজ অঙ্ক, ছোট ছোট অঙ্ক, কোনো অসুবিধা নেই। মূল ব্যাপারটা একই, মূল ব্যাপারটা বেসিক ব্যাপারটা মাথায় রাখবে, কোনো অসুবিধা হবে না। জলের অঙ্ক আসে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্নের অঙ্ক আসে, ছোট ছোট অঙ্ক। তবে এই সমস্ত ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু সিলি মিস্টেক করবে না, কারণ আর আমাদের সিলি মিস্টেক করার সময় নেই। যা করেছো অনেক করেছো, এবার থেকে টেস্ট পরীক্ষা হয়ে গেল, অনেকে অনেক ছোট ভুল করবে, কিন্তু আর ভুল করো না। কোয়েশ্চেন নাম্বার 4। ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় অপশন এ অ্যানিলিনের, অপশন বি বেঞ্জিনের, অপশন সি পারদের, অপশন ডি জলের। ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় এদের মধ্যে কোনটির? এ, বি, সি, ডি। সঠিক উত্তর কী হবে? কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। সঠিক উত্তর হবে অবশ্যই অপশন ডি জলের, কারণ জলের 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঘনত্ব বাড়তে থাকে, আয়তন কমতে থাকে। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়, এবং তারপরে থেকে আবার ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াসের পরে আবার ঘনত্ব কমতে শুরু করে, আয়তন বাড়তে থাকে। এই যে ব্যতিক্রমী ঘটনা, যে উষ্ণতা বৃদ্ধি পেলে ঘনত্ব বাড়ে, এই যে ব্যতিক্রমী ঘটনা, এটাকেই বলা হয় ব্যতিক্রান্ত প্রসারণ বা ব্যতিক্রমী প্রসারণ। ওকে, এটা জলের দেখা যায়। এর সুফল রয়েছে। শীতপ্রধান দেশে জলে ব্যতিক্রান্ত প্রসারণের জন্য জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারে। ওকে, জল তরল অবস্থায় থাকে। নাও কোয়েশ্চেন নাম্বার 5।
আলোর তরঙ্গদৈর্ঘ্য কোন বর্ণের সবচেয়ে বেশি? কোন বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? অপশান এ নীল, অপশান বি লাল, অপশান সি বেগুনি, অপশান ডি হলুদ। কোন বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? নীল, লাল, বেগুনি, হলুদ। এই ধরনের প্রশ্নগুলো খুবই কমন প্রশ্ন। অপশান বি লাল, লাল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। যে কারণে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয়, কারণ এর বিক্ষেপণ কম হয়, যে কারণে এ সোজা পথে অনেকটা দূরত্ব অতিক্রম করতে পারে। ওকে, তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার জন্য বিক্ষেপণ কম হয়, যে কারণে লাল আলোকে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়, এর বিক্ষেপণ কম। তো এই ধরনের একদম শিওর কোয়েশ্চেন যেগুলো স্টুডেন্টরা একদম 100% কনফার্মেশন যেগুলো পারবেই, সেগুলোও কিন্তু অনেকে ভুল করে চলে আসে, যে ভুলের কোনো ক্ষমা নেই। অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষাতেই খুব ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে। অতএব সব প্রশ্নই কমন পাবে, কিন্তু সঠিকভাবে পরীক্ষাটা দিতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। খুব সুন্দর একটি প্রশ্ন। কোনো উত্তল লেন্সের থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হয়, তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য হলো অপশন এ 60 সেমি, অপশন বি 30 সেমি, অপশন সি 12.5 সেমি, অপশন ডি 15 সেমি। সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হবে অপশন ডি 15 সেমি। বুঝিয়ে দিই, এখানে দেখো 30 সেমি দূরে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান, তাহলে রৈখিক বিবর্ধন 1। রৈখিক বিবর্ধন 1 উত্তল লেন্সের তখনই হয় যখন বস্তুটিকে লেন্সের ডবল ফোকাস দূরত্বে রাখা হয়। তাহলে 2f এখানে কত? 30। তাহলে 2f যদি 30 সেমি হয়, তাহলে f কত হচ্ছে? 15 সেমি। বোঝা গেল? উত্তল লেন্সের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন 1 অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য সমান তখনই হয় যখন বস্তুটিকে লেন্স থেকে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে রাখা হয়। এটা মাথায় রেখো। তাহলে এখানে 2f সমান 30, তাহলে f সমান 15 সেমি। ওকে, বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। তড়িৎ পরিবহনের জন্য দায়ী। তড়িৎ পরিবহনের জন্য দায়ী অপশান এ প্রোটন, অপশান বি নিউট্রন, অপশান সি মেসন, অপশান ডি মুক্ত ইলেকট্রন কণা। এদের মধ্যে কোনটি তড়িৎ পরিবহনের জন্য দায়ী? অপশান এ প্রোটন, অপশান বি নিউট্রন, অপশান সি মেসন, অপশান ডি মুক্ত ইলেকট্রন কণা। সঠিক উত্তর অবশ্যই অপশান ডি মুক্ত ইলেকট্রন কণা। এই মুক্ত ইলেকট্রন কণায় তড়িৎ পরিবহন করে। ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রন কণাগুলো তড়িৎ পরিবহন করে। যার মুক্ত ইলেকট্রনের কণার সংখ্যা যত বেশি, তার তড়িৎ পরিবাহিতা তত বেশি। বোঝা গেল? ঠিক একই রকমভাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে কিন্তু তড়িৎ পরিবহন করে কে? আয়ন। মনে রেখো এটা। তা ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন কণা। ওকে, বোঝা গেল? মুক্ত ইলেকট্রন কণা, যে কারণে ধাতুরা তড়িতের সুপরিবাহী হয়। ওকে, আচ্ছা নেক্সট চলো কোয়েশ্চেন নাম্বার 8 এক্ষুনি তোমাদের সামনে আসবে। নাও কোয়েশ্চেন নাম্বার 8, খুব সুন্দর একটি প্রশ্ন। 50 হার্জ এসি লাইনে তড়িৎ প্রবাহের অভিমুখ সেকেন্ডে মোট কতবার পরিবর্তিত হয়? অপশন এ 100 বার, অপশন বি 50 বার, অপশন সি 150 বার, অপশন ডি 25 বার। 50 হার্জ এসি লাইনে তড়িৎ প্রবাহের অভিমুখ, ভালো করে দেখো প্রশ্নটা, সেকেন্ডে মোট কতবার পরিবর্তিত হয়? কাউন্টডাউন অলরেডি স্টার্ট হয়ে গেছে। খুব সুন্দর প্রশ্ন। 150, 150, 25। সঠিক উত্তর অপশন বি 50 বার। যেহেতু 50 হার্জ আছে, 50 হার্জকে আবার অন্যভাবেও বলা যায় 50 সাইকেলস পার সেকেন্ড, 50 সাইকেলস পার সেকেন্ড। তার মানে ওখানেই তো উত্তর রয়েছে। 1 হার্জ মানে 1 সাইকেলস পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে একবার, সাইকেলস একবার। তাহলে 50 হার্জ হলে কতবার হবে? 50 বারই হবে। এইটা মনে রেখো। এইটা হচ্ছে ভারতবর্ষের পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক। কত? 50 হার্জ। এটা কিন্তু বহুবার তোমাদের আমি বলেছি যে ভারতবর্ষের পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক কত? 50 হার্জ। আর ভোল্টেজ কত? 220 ভোল্ট। এটা মাথায় রেখো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। কোনটির নির্গমনকে গৌণ নিঃসরণ বলা হয়? এখানে এক্ষুনি অপশান আসবে, সেখানে বলা হবে কোনটির নির্গমনকে গৌণ নিঃসরণ। অপশান এ আলফা কণা, অপশান বি বিটা কণা, অপশান সি গামারশ্মি, অপশান ডি আলফা ও বিটা উভয়। কোনটির নির্গমনকে গৌণ নিঃসরণ বলা হয়? 4টে অপশন এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটির নির্গমনকে গৌণ নিঃসরণ বলা হয়? এটা পরমাণু নিউক্লিয়াস থেকে একটি প্রশ্ন। বলো, সুন্দর একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশান সি গামারশ্মি। গামারশ্মির নির্গমনকে বলা হয় গৌণ নিঃসরণ। ওকে, বোঝা গেল ব্যাপারটা? কী কী কণা নির্গত হয়? আলফা কণা, বিটা কণা, গামারশ্মি। তিনটে কণা নির্গত হয়। আলফা রশ্মি ধনাত্মক, বিটা কণা ঋণাত্মক, আর গামারশ্মি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ওকে, চলো নেক্সট প্রশ্ন। তাহলে 9টি প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের হয়ে গেল। মোট 15টি এমসিকিউ থাকবে। কোয়েশ্চেন নাম্বার 10। সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল হলো?
সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল, এখানে 4টি অপশান আসবে এক্ষুনি। অপশান এ এফ, দ্যাট ইজ ফ্লোরিন। অপশান বি সিএস, দ্যাট ইজ সিজিয়াম। অপশান সি বি, দ্যাট ইজ বোরন। অপশান ডি এলআই, দ্যাট ইজ লিথিয়াম। ফ্লোরিন, সিজিয়াম, বোরন, লিথিয়াম সবচেয়ে তড়িৎ ধনাত্মক। এইগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করতে হবে। অনেক স্টুডেন্ট হইচই করে তড়িৎ ধনাত্মক তড়িৎ ঋণাত্মক এগুলো ভেবে নিয়ে ভুল করে দিয়ে চলে আসে। সঠিক উত্তর হবে অপশন বি সিজিয়াম। সিজিয়াম সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল। এখানেই যদি থাকতো প্রশ্ন সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা, অবশ্যই উত্তর হতো ফ্লোরিন। মনে রেখো, অবশ্যই উত্তর হতো ফ্লোরিন, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল। তোমাদের আমি টেস্ট পরীক্ষার পরে কিন্তু প্রচুর প্র্যাকটিস সেট তোমাদের প্রতিদিন দেব। তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও সুন্দর করে দেখবে, আর অবশ্যই আমার জন্য একটা আলাদা করে খাতা বানাও। সেই খাতায় প্রতিটা প্রশ্ন সুন্দর করে লিখবে, আমি যা যা বলবো, যা যা করাবো সব ওই খাতাতে লিখবে। একটা খাতা আমার জন্য প্রত্যেকে রাখো আলাদা করে, ঠিক আছে? চলো কোয়েশ্চেন নাম্বার 11। রূপোর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে ব্যবহৃত হয়। এখানে রূপোর চামচের উপর সোনার প্রলেপ দেব, তাহলে অ্যানোড রূপে ব্যবহার করা হবে অপশান এ প্ল্যাটিনাম, অপশান বি এজি দ্যাট ইজ রূপো, অপশান সি এইউ দ্যাট ইজ সোনা, অপশান ডি এসএন দ্যাট ইজ টিন। তাহলে কোনটিকে অ্যানোড রূপে ব্যবহার করা হবে? প্ল্যাটিনাম, সিলভার রূপো, এইউ সোনা, নাকি এসএন টিন? সঠিক উত্তর হবে অবশ্যই অপশান সি এইউ সোনা। কারণ তোমরা জেনে নাও যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হয় সেটাকে ক্যাথোড রূপে ব্যবহার করা হয়, আর যে ধাতুর প্রলেপ দেওয়া হয় তাকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। এখানে রূপোর চামচের উপর প্রলেপ দেব, তাই রূপোর চামচ ক্যাথোড, আর সোনার প্রলেপ দেব, রূপোর চামচের উপর সোনার প্রলেপ দেব, তার সোনাটাকে ব্যবহার করা হবে অ্যানোড হিসাবে। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করতে হয় যার প্রলেপ দেব, অর্থাৎ এখানে সোনা, তার জলে দ্রাব্য কোনো লবণ। ওকে, এক্ষেত্রে কি ব্যবহার করি আমরা? পটাশিয়াম অরোসায়ানাইড, সোনার ক্ষেত্রে পটাশিয়াম অরোসায়ানাইড। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12। নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের অদক্ষেপ উৎপন্ন করে। নেসলার বিকারকের সঙ্গে অপশান এ গ্রাফাইট, অপশান বি অ্যামোনিয়া, অপশান সি HCl, অপশান ডি নাইট্রিক অ্যাসিড। এদের মধ্যে কোনটি নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের অদক্ষেপ উৎপন্ন করে? গ্রাফাইট, অ্যামোনিয়া, HCl, নাইট্রিক অ্যাসিড। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অবশ্যই হবে অপশান বি অ্যামোনিয়া। অ্যামোনিয়া নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের অদক্ষেপ উৎপন্ন করে। এ প্রসঙ্গে বলি, নেসলার বিকারক হচ্ছে K2HgI4, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। ওকে, নেসলার বিকারক পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলা হয়। এটা অ্যামোনিয়ার শনাক্তকরণ পরীক্ষাও বটে। অ্যামোনিয়াকে নেসলার বিকারের সঙ্গে যুক্ত করলে বাদামি বর্ণের অদক্ষেপ উৎপন্ন হয়, এভাবে অ্যামোনিয়াকে শনাক্ত করা হয়। নাও কোয়েশ্চেন নাম্বার 13। ম্যালাকাইট কোন ধাতুর আকরিক? খুব গুরুত্বপূর্ণ সুন্দর একটি প্রশ্ন। ম্যালাকাইট কোন ধাতুর আকরিক? অপশন এ Zn জিঙ্ক, অপশন বি Cu কপার, অপশন সি Al অ্যালুমিনিয়াম, অপশন ডি Fe আয়রন। ম্যালাকাইট এদের মধ্যে কোন ধাতুটির আকরিক? বলে দাও, তোমরা নিশ্চয়ই পারবে। তবে শুধুমাত্র বক্সাইট, কপার পাইরাইটিস, জিঙ্ক ব্লেন্ড এরকম জানলেই হবে না। তোমাদের বইয়ে দেখবে গিপসাইট থেকে শুরু করে অনেকগুলো, বেশ 4-5টা আলাদাও রয়েছে, সেগুলোও মনে রাখতে হবে। ওকে, যেমন এখানে ম্যালাকাইট দেখতে পাচ্ছ, অপশান বি কপার, কপারের আকরিকের নাম ম্যালাকাইট। ওকে, ম্যালাকাইট কপারের আকরিক। ঠিক এরকমভাবে গিপসাইট এরকম দেখবে ওই মূল আকরিক ছাড়াও বেশ কয়েকটি আকরিক আছে, ওইগুলোও কিন্তু একটু মনে রেখো, কারণ ওখান থেকেও প্রশ্ন কিন্তু আসতেই পারে। নাও কোয়েশ্চেন নাম্বার 14। আমরা প্রায় এই টেস্টের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? 4টে অপশান আসবে, তাদের মধ্যে এই অপশান এ HCl, অপশান বি CH4, অপশান সি MgCl2, অপশান ডি NH3। হাইড্রোজেন ক্লোরাইড, মিথেন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া, এদের মধ্যে কোনটি আয়নীয় যৌগ? তাহলে একটি আয়নীয় যৌগ হবে, তাহলে বাকি 3টি সমযোজী যৌগ হবে। তাহলে ভাবো, আমি তোমাদের বলেছিলাম ধাতু অধাতু হলে আয়নীয় যৌগ, আর অধাতু হলে সমযোজী যৌগ। আমি তোমাদের আগাগোড়া শিখিয়ে আসছি। এখানে তাহলে লক্ষ্য করো ধাতু অধাতু কোনটা আছে, সেটাই উত্তর হবে। ধাতু অধাতু আয়নীয় যৌগ। সঠিক উত্তর দেখো অপশান সি MgCl2, যেখানে Mg ধাতু, Cl অধাতু, তাহলে এটা আয়নীয় যৌগ। বাকিগুলো দেখো হাইড্রোজেন অধাতু, Cl অধাতু, তাহলে সমযোজী যৌগ। কার্বন অধাতু, হাইড্রোজেন অধাতু, সমযোজী যৌগ। নাইট্রোজেন অধাতু, হাইড্রোজেন অধাতু, সমযোজী যৌগ। একমাত্র তাহলে অপশান সি, সেটা আয়নীয় যৌগ। ওকে, এইভাবে তোমাদের আমি শিখিয়েছি। চলো এবার আমরা শেষ প্রশ্ন, আজকের MCQ টেস্টের শেষ প্রশ্ন দেখব। ওকে, তোমাদের খুব তাড়াতাড়ি লাইভ প্রোগ্রাম শুরু হচ্ছে।
যত রকমের টেস্ট কোয়েশ্চেন আছে, বিভিন্ন স্কুলে পরীক্ষা হয়েছে, সেই সমস্ত টেস্ট পেপার বেরোনোর আগে যতগুলো কোয়েশ্চেন আমার হাতে এসছে সবগুলো আমি তোমাদের সলভ করাবো। কোয়েশ্চেন নাম্বার 15, নিচের কোনটি 2 কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ? অপশান এ মিথাইল, অপশান বি প্রোপাইল, অপশান সি আইসোপ্রোপাইল, অপশান ডি ইথাইল। নিচের কোনটি 2 কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ? অপশান এ মিথাইল, অপশান বি প্রোপাইল, অপশান সি আইসোপ্রোপাইল, অপশান ডি ইথাইল। 2 কার্বন পরমাণু, ভালো করে দেখো। সঠিক উত্তর হবে অবশ্যই অপশান ডি ইথাইল। 1 কার্বনকে মিথাইল বলে, 2 কার্বনকে ইথাইল বলে, 3 কার্বনকে প্রোপাইল বলে। ওকে, যাই হোক, তো এইভাবে এমসিকিউ টেস্ট আজকে কমপ্লিট হলো। 15টি প্রশ্ন ছিল আজকের এমসিকিউ টেস্টে। গিয়ে কত স্কোর করলে জানাও। এইভাবে তোমরা প্রতি মুহূর্তে সুন্দরভাবে প্রতিটা সাবজেক্ট নিখুঁতভাবে সঠিক প্রপার প্ল্যানিংয়ে, শুধুমাত্র পরিশ্রম করে গেলেই হবে না, প্রপার প্ল্যানিংয়ে রুটিন বানিয়ে সুন্দর করে নিজের লাইফস্টাইলকে একটু চেঞ্জ করো, একটু অলসতা দূর করে পরিশ্রম করো। পরিশ্রম করতে থাকো, সফলতা আসবেই। সুন্দর জীবনের প্রথম বড় পরীক্ষা, সেখানে ভালো রেজাল্ট করলে দেখবে কনফিডেন্স অনেক বেড়ে যাবে, যে কারণে আগামী দিনগুলো ভবিষ্যতে তোমার পড়াশোনা করতে ইচ্ছে করবে, তোমার এগিয়ে যেতে ইচ্ছে করবে, তোমার মধ্যে একটা জয় মানে সাকসেস পাওয়ার একটা খিদে তৈরি হবে। তবে সর্বোপরি সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি।